বলি যে পুলিশের তো পিতে বলা হচ্ছে পোলাইট, হ্যাঁ, ওতে ওবিডিয়েন্ট, হ্যাঁ, এলতে লয়াল, আইতে ইন্টেলিজেন্স, সিতে কারেজিয়াস, ইতে এনার্জেটিক, এরকম কথা বলা হয় না? তো এই জিনিসগুলো কার জন্য ব্যবহার হবে? এনার্জি ফর হুম? টু প্রোটেক্ট দ্য সিভিলিয়ান, কারণ সিভিলিয়ানদের ট্যাক্সের টাকায় তাদের বেতন হয়, জনগণের সেবক। জনগণের সেবক। সেই সংস্কার সেই জায়গাটা সংস্কার হয়নি। ফলে এখন যখন বলা হচ্ছে যে পুলিশ যেন আর আগের মতো করে কোনো ফ্যাসিস্টদের কাজে ব্যবহৃত না হয়, এটা খুবই ভালো একটা আকাঙ্ক্ষা। কিন্তু এই ভালো আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে গেলে আমাদেরকে একটা ভালো আইন লাগবে, ভালো অনুশাসন লাগবে, সাথে সাথে একটা পুলিশের একটা গণতান্ত্রিক সংস্কার লাগবে। পুলিশও কি চায় যে তারা এরকমভাবে ব্যবহৃত হবে? নিশ্চয়ই তারা চায় না। রাজনৈতিক সদিচ্ছাটাও তো দরকার। হ্যাঁ, রাজনৈতিক সদিচ্ছার বহিঃপ্রকাশ ঘটে আইনে। তা নয় রাজনৈতিক সদিচ্ছা, যেটা রনি ভাই বললেন, এরকম সদিচ্ছার কথা তো আমরা হয়তো বলে ফেললাম, আমার সদিচ্ছা আছে, কিন্তু সদিচ্ছা তো বদ আইন দিয়ে হবে না, আইনটাও সৎ হতে হবে। তো ফলে সেই জায়গায় আমরা মনে করি যে আকাঙ্ক্ষা আমাদের আছে, বেদনা আমাদের আছে, তিক্ত অভিজ্ঞতা আমাদের আছে। আর ভবিষ্যতের পথ চলতে গেলে এই তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে পুলিশ বাহিনীর একটা রিফর্ম দরকার। শুধু পোশাকের রঙের পরিবর্তন হলে হবে না, মূল্যবোধেরও একটা পরিবর্তন হওয়া দরকার। হয়েছে পুলিশ যে কোনো সরকার যখন দায়িত্ব নেয়, আইন শৃঙ্খলা বলি, মানুষের জানমালের জীবনের নিরাপত্তা বলি, সবচেয়ে বড় চ্যালেঞ্জ থাকে। যদিও সরকারের বয়স মাত্র 2.5 মাস, কিন্তু এই যে সার্বিক যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, প্রধানমন্ত্রী নিজেও হুঁশিয়ার করেছেন যে আইন শৃঙ্খলা রক্ষার কোনো ছাড় দেওয়া হবে না। সব মিলিয়ে যে আলোচকরা বলছিলেন যে পুলিশের যে সংস্কারের স্বপ্ন বা সংস্কারের কথা বলা হচ্ছিল, কতটুকু হলো, সামনে কী হবে, এবং রাজনৈতিক সদিচ্ছা, বিএনপি আসলে এই যে কীভাবে দেখছে পুলিশের আগের পুলিশ এবং নতুন পুলিশ? ধন্যবাদ আপনাকে যারা শুনছেন এবং আমার সহ আলোচক বৃন্দকে শুভেচ্ছা। দেখেন, দুইজন আলোচক খুব ভালো বললেন। এখন পুলিশের ব্যাপারে আপনি নিজেই বললেন যে মাত্র 2 মাসের সরকার, 2.5 মাসের সরকার। 2 মাস 2.5 মাসের সরকার একদিনে যেমন জিরো টলারেন্সে নেওয়া যায় না আইন শৃঙ্খলাকে, একদিনে তেমন ধ্বংসও করা যায় না ওইভাবে। এই যে ধ্বংসটা অনেক দিন যাবত এটা শুরু হয়েছে, শুরু হতে হতে একদম প্রান্তিকে চলে গেছে। এই প্রান্তিক থেকে তোলার জন্য আপনি একটা জিনিস খেয়াল করেন, ইন্টারিম সরকার যাদের জন্য এসেছেন সবাই কিন্তু ছিল, যারা আমরা যুদ্ধের অংশীদার ছিলাম, তাদের কিন্তু কেউ সম্মতি দিয়েছে সরাসরি, কেউ নীরবতাই সম্মতির লক্ষণ, এরকম ছিল। তো সেই জায়গায় রাষ্ট্র যদি আমাদের হয়, রাষ্ট্রের যদি সেবক পুলিশ হয়, রাষ্ট্রের যিনি রক্ষক, তিনি একাধারে আমাদের সন্তানরা আন্দোলন করেছে, তারা পুলিশকে মেরেছে, পুলিশ আগে তাদেরকে মেরেছে, তারপরে তারাও চান্স পেয়ে পুলিশকে মেরেছে যে যখন পেরেছে। এবং এটা অভ্যুত্থানের নিয়ম যা, সেটাই, যখন যাকে যে পারবে, তখন কিন্তু প্রতিপক্ষ ছিল। বাট পুলিশ কোনো মানুষের প্রতিপক্ষ হতে পারে না। এই পুলিশ যাতে প্রতিপক্ষ না হতে পারে, 18টা মাস একটা সরকার ছিল, তারা কি একটা দিনও পুলিশকে ওরিয়েন্টেশন করিয়েছিল? সে যে ট্রমার মধ্যে দিয়ে তার যাচ্ছে, আপনি মনে করেন যে পুলিশ কি শুধুমাত্র ফয়দা লুটার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে তামসা দেখে? এখন যে দেখে যে কোনো মবের সময়, মব শেষ হওয়ার পরে পুলিশ যায়, এটার জন্য কিন্তু ওই জায়গাটাও দায়ী। পুলিশ মনে করে যে আমি তো গেলেই আমাকে আবার পিটাবে, আমার জন্য কেউ এগিয়ে আসে নাই, এখনো আসবে না, আমি তো কোনো প্রতিকার পাইনি, সেটা তার জায়গা থেকে সে আমি প্রতিকার পাইনি, সেই প্রতিকারের জন্য আমি মাত্র কয় টাকা বেতন পাই, এটার জন্য আমার বাপ দাদার দেওয়া জীবনটা আল্লাহ দান, সেটা আমি নষ্ট করব, শেষ করব। এবং অনেক পুলিশকে, আমি পুলিশের পক্ষে কথা বলছি না, কিন্তু এটাও তো সত্যি যে সন্তান সম্ভাবা পুলিশকে যেভাবে মেরে ফেলা হয়েছে। আমি সন্তান সম্ভাবা বলার পরে একটা সন্তান সম্ভাবার অনেক রকম অপরাধ ক্ষমা করতে হয়, রাষ্ট্র বলে, ধর্ম বলে, সব ধর্ম, শুধু ইসলাম না। সেই জায়গায় যে ঘটনাটা ঘটেছে, তারপরে কি সেইটার প্রতিফলন হিসেবে সরকার, তৎকালীন সরকার কি কিছু করেছিল? করে নাই। তারা উল্টা এমন এমন কথা বলেছে যে মবটা একটা মানে দায়বদ্ধতা নাই এখানে, যে যেভাবে পারে এটা হচ্ছে সেই সময়ের প্রতিফলন হতেই পারে, এরকম করে। কিন্তু আমরা ট্রাইব্যুনালের চিফকে আমরা বলতে শুনেছি, ট্রাইব্যুনালের চিফ যে তাজুল সাহেব ছিল, সেও বলেছেন এই কথাগুলো। আমাদের কথা হচ্ছে যে আমরা এখন যদি গণতান্ত্রিক রাষ্ট্র বলি, স্বাধীন রাষ্ট্র বলি, সার্বভৌমত্ব রাষ্ট্র বলি, পুলিশ যদি না থাকে, সেটাও আমরা অভ্যস্ত হয়ে গেছি একটা সমস্যা। পুলিশকে আমাদের দরকার,
পুলিশেরও জনগণকে দরকার, সরকারকে দরকার। তার মানে উভয়ের পরিপূরক। যদি উভয়ের পরিপূরক হয়, প্রথমে আমরা বাধায় দিব কেন? আমরা তো এই জায়গাটাই আমরা বলতে পারি, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে কারো হাতিয়ারে যেন পরিণত না হয়। তো এই হাতিয়ারে যেন পরিণত না হয়, এই কথাটাও কিন্তু তৎকালীন ইন্টারিম সরকার বলেন নাই। যেটা মানবাধিকার সংস্থাগুলো বলছে, যেটা তাদের অগ্রাধিকার দিয়েছিল পুলিশকে, সেটাও জঘন্যতর খারাপ ছিল, এবং ইন্টারিম গভর্নমেন্ট যেটা করেছে সেটাও জঘন্যতর খারাপ। মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদন বলছে এপ্রিলেও 19 জনের মবে প্রাণহানি হয়েছে, আর ছিনতাই বেড়েছে, এবং টপ টেররদের সারা দেশে দৌরাত্ম আমরা দেখছি। বেশ কিছু আলোচিত হত্যাকাণ্ডের ঘটনা আছে। যদিও আবারও বলছি, সরকারের বয়স 2.5 মাস। এই যে মানুষকে জানমালের নিরাপত্তা আশ্বস্ত করার জন্য আসলে বিএনপি কি করছে? বিএনপি চেষ্টা করছে। বিএনপি স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে বলছে, আপনি দেখেন বিএনপির যারা টুকটাক যে চাঁদাবাজি হয় নাই তা না, যা হচ্ছে না তা না, তাদেরকে শাস্তির আওতায় আনা হচ্ছে। আপনার যে কোনো অন্যায়কে শাস্তির আওতায় আনা হচ্ছে। আপনার যেখানে ঘটনাটা দেখেন, একটা কথা বলি, ওই আপনার পীর যাকে মেরে ফেলা হলো, আগের দিন কিন্তু এটা ফেসবুকে ছিল। পুলিশ কিন্তু এই জায়গাটা শনাক্ত করতে পেরেছে, না পারার কোনো কারণ নেই, কারণ সাইবারের জন্য পুলিশের একটা শক্তিশালী টিম আছে। তো পুলিশ কিছুই করে নাই, মৃত্যু পর্যন্ত পুলিশ অপেক্ষা করেছে। তারপরে তো যখন অ্যারেস্ট করা হলো, তখন স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে চলে গেল, তাদেরকে অ্যারেস্ট করেছে, আইনের আওতায় আনা হয়েছে, এবং তখন আপনার পুলিশ কিন্তু যে ধরনের তথ্য দিয়েছে, ওই তথ্যগুলো কিন্তু ভুল, এটাও কিন্তু জনগণ বুঝতে পেরেছে। সো 1 বার 2 বার 3 বার আপনারা হানিমুন পিরিয়ডটা যেতে দেন আস্তে আস্তে। আর সরকার দায়িত্ব নেওয়ার পরে কি পরিমাণ আপনার চ্যালেঞ্জের মোকাবেলা সরকারকে হতে হয়েছে প্রত্যেকটা সেক্টরে। তো এতগুলো সেক্টরের চ্যালেঞ্জ নিয়ে আসলে সব কিছু পারা যায় না। আর ওই যে বললাম না, একদিনে জিরো টলারেন্স যেমন হয় না, একদিনে আবার সবচেয়ে খারাপ কিছু হয় না। তো সেটার জন্য একটু সময় দিতে হবে। সেই সময়টা আসা পর্যন্ত আমার ধারণা যে দেশে মাননীয় প্রধানমন্ত্রীর নাম তারেক রহমান, নিশ্চয়ই বিচারের সম্ভাবনা আছে। এই কারণে যে উনি যখন বলেছেন প্রথম দিনই, যারা আমাকে ভোট দিয়েছেন, যারা আমাকে ভোট দেন নাই, এবং যারা ভোট দিতেই আসেন নাই, আমি প্রত্যেকের প্রধানমন্ত্রী। পদক দেওয়ার বিষয়টা নিয়ে যে ধরনের একটা হসপস পরিস্থিতি তারা দেখালেন, সেখানে তো পুলিশের মধ্যে যে খুব বেশি পরিবর্তন হয়েছে বা তাদের মধ্যে যে একটা এফিসিয়েন্সি ডেভেলপ করেছে, সেটার কোনো ছাপ বলা যায় না। কারণ দেখেন, এই করোনা ক্রাইসিসের মধ্যেও কিন্তু পুলিশ পদক কখনো স্থগিত হয় নাই, এবারেই প্রথম স্থগিত হলো, এবং এটা নিয়ে সমালোচনা আসার কারণেই কিন্তু স্থগিতটা তারা করেছে। যদিও এখন নানা কথা তারা বলছেন যে প্রেসিডেন্ট নাই, রাষ্ট্রপতির অনুমোদন নেওয়া যায় না, ইত্যাদি ইত্যাদি, কিন্তু মূল কথাটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে সেখানে তো অসন্তোষ তৈরি হয়েছে, সমালোচনা ছিল। এটা অতীতেও সমালোচনা হয়েছে, কারণ অতীতে তো আমরা দেখেছি যারা কিলিং এর সাথে জড়িত তারাই পুলিশ পদক পেয়েছে, যারা লুটপাট করেছে তারাই শুদ্ধাচার পুরস্কার পেয়েছে। এটা তো আমাদের একটা, যারা বিরোধী দলের উপর বেশি দমন পীড়ন চালাতে পেরেছে তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। এখন একটা কথা আমি এইটাকে একটু প্রতিবাদ জানাতে চাই, সেটা হচ্ছে এই সরকারের বয়স 2 মাস 2.5 মাস বলে যে একটা কথা বলা হচ্ছে, এর মধ্যে দিয়ে মনে হচ্ছে যে এই 2 মাস 2.5 মাসে আমরা কিছু ভুল করতেই পারি, মানে এই ধরনের একটা এক্সকিউজ আর কি। দেখেন, এই সরকারটাকে আমরা দেখেছি যে তারা অতীতে আরো 2-3 বার ক্ষমতায় ছিল, এবং এই ক্ষমতায় আসীন হওয়ার আগে 18 মাস যে সরকারটা ছিল, সেই সরকারের কিন্তু এই সরকারের একটা প্রভাব ছিল। আমরা যদি সবচেয়ে বেশি প্রভাব ছিল বলি, সেটা অত্যুক্তি হবে না, কারণ গত সরকারকে বলা হয় যে 3টা দলের তাদের একটা প্রাধান্য ছিল, বিএনপি, জামাত এবং এনসিপি। এবং বিএনপিকে আমরা দেখেছি, বিএনপি ফাইনালি যেটা ব্যাপারে খুব স্ট্রং ছিল, শক্তিশালী ছিল, সেটাই সরকার মানতে বাধ্য হয়েছে। যেমন প্রেসিডেন্ট ইস্যুতে আমরা দেখি, তারপরে যে তাদের যেই নোট অফ ডিসেন্টগুলো ইস্যুতে আমরা দেখি, আরও অনেক জায়গায় আপনি দেখবেন নিয়োগের ক্ষেত্রে এই সমস্ত কাজগুলো হয়েছে। এখন ঠিক আছে, তারপর আমরা মনে করি যে ঠিক আছে 2.5 মাস, আপনি এরপর কি বলবেন? পুলিশের জায়গাটাতে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে, যেমন আমার নিজের জেলা ফেনীতে আমি দেখলাম একজন এসপি দেওয়া হয়েছে, এরপর দেখা গেল যে বিএনপি সেখানে আবার আপত্তি তুলেছে, বলছে যে এ তো গণহত্যার আসামি। তাহলে এই জিনিসগুলো এখন কেন হবে? আমরা না হয় অন্তর্বর্তীকালীন সরকার সময় দেখেছিলাম। তো এনিওয়ে, আমি যেটা বলছি যে পুলিশকে যদি আপনি সঠিক জায়গায় নিয়ে আসতে না পারেন, পুলিশের চরিত্র যদি পরিবর্তন আনতে না পারেন, এবং পুলিশের মধ্যে যদি এক ধরনের শৃঙ্খলা, এবং যেমন আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে সমস্ত কথাগুলো বলেছেন, অনেকে দেখলাম বিএনপির লোকেরা খুব উচ্ছ্বসিত যে প্রধানমন্ত্রী বলেছেন কোনো কিছু করা যাবে না, নিরপেক্ষ থাকতে হবে।
বা এটা আলাদা করে প্রধানমন্ত্রী বলার দরকার কি? পুলিশের যে ম্যানুয়াল আছে, পুলিশের যে গাইডলাইন আছে সরকারের পক্ষ থেকে, সেখানে কথা বলা আছে। ওখানে কি বলা আছে পুলিশ কোনো দলের পক্ষে ভূমিকা রাখবেন? ওখানে কি বলা আছে পুলিশ ঘুষ খাবেন? ওখানে কি বলা আছে পুলিশ রাস্তাঘাটে গাড়ি থামিয়ে মানুষের থেকে মানে পয়সা নেবেন? বলা তো নাই। সেখানে পুলিশের এই কথাগুলো বলাই আছে। প্রধানমন্ত্রীর বক্তব্য যা রেডি করে দেন, আপনি শেখ হাসিনার বক্তব্য দেখলে যা দেখবেন, অতীতের এরশাদ সাহেবের বক্তব্য দেখবেন সব সময় যে পুলিশকে আমরা শৃঙ্খলাবদ্ধ হিসেবে চাই, পুলিশ কারো প্রতি অবিচার করবে না, পুলিশ কোনো দলের আনুগত্যশীল হবে না, ইত্যাদি ইত্যাদি। কথা হচ্ছে বাস্তবে কি হচ্ছে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আমরা যেটা দেখতে পাচ্ছি, অতীতে যেটা দেখেছি যে পুলিশ সবসময় সরকারি দলের পক্ষে লাঠিয়াল বাহিনী হিসেবে ভূমিকা পালন করে। আপনি 10টা ঘটনা নেন গত 10 দিনের, চেঞ্জ দেখতে পাচ্ছেন কিনা? যদি চেঞ্জ দেখতে পাই, যেমন কুমিল্লা ধরেন, বিএনপির একজন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ, রাখতে পারে না, রাত 1টার মধ্যে তাকে ছেড়ে দিতে হয়েছে, থানা ঘেরাও করে তাকে ছাড়তে বাধ্য হয়েছে। তাহলে এটা এই একটা ঘটনাকে আপনি কিভাবে দেখেন? এটা কি বিচ্ছিন্ন ঘটনা, না এটাই পুলিশের চরিত্র? ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শাহবাগ থানায় কি হয়েছে, থানার ভিতরে গিয়ে একটা মব তৈরি হয়েছে, এখানে কি অ্যাকশন নেওয়া হয়েছে? যদি না নেন তাহলে মনে হবে এটা আগের মতোই, আর যদি নেন তাহলে বুঝতে যাবে যে হ্যাঁ ডিফারেন্ট। আপনার বক্তব্য দিয়ে কখনো বাস্তবতা বিশ্লেষণ করা যাবে না। আসলে বাস্তব কি পরিবর্তন? আমাদের সংবিধানে, আমাদের নেতৃবৃন্দে আমরা যখন কথা বলবো, আমরা তো কেউ তো খারাপ কথা বলবো না, ভালো কথাই বলবো। সুতরাং এই জায়গা থেকে বিএনপিকে 2.5 মাস না, আমি মনে করি অসুবিধা নেই, আরো 2 মাস বিএনপি সময় নেক, কিন্তু যদি পরিবর্তন না আসে এই মাসে আর এই এক্সকিউজ মানুষ বেশি দিন গ্রহণ করে। গোলাম মাওলা রানী, আমরা অভ্যুত্থান পুশিং নিয়ে নানা শঙ্কার কথা বলা হচ্ছে, আমাদের বিজেপিকে সতর্ক রাখা হয়েছে, এই জায়গাটিতে মানে আপনি কিভাবে দেখেন? আসলে এটা আমাদের এখন একটা জাতীয় সমস্যা, এটা কেবলমাত্র বিএনপির সমস্যা, নট লাইক দ্যাট। এটা আমাদের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, ডান বাম যারা আছে সবার সঙ্গেই আমাদের এই সমস্যা। মূলত আসাম, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ, এদের সঙ্গে আমাদের যেটা বিশাল সীমান্ত রয়েছে, তো সেই সীমান্তের এপারে জামাত, আমরা এটা দেখলাম যে প্রায় সবগুলো সিটে সীমান্তের এপারে জামাত, আর অপর পারে সবগুলো সিটে কিন্তু বিজেপি জয়লাভ করেছে। সোশ্যাল মিডিয়ায় এই ধরনের একটি একটা কার্ড আসছে। তো এখানে মূল ব্যাপারটা হলো যে আমরা এই দুটো সীমান্তেই পরস্পর বিরোধী একটা মতামত পাশাপাশি দাঁড়িয়ে আছি। সীমান্তে কিন্তু প্রচুর বিরোধ হয়। আমাদের সীমান্ত কেন্দ্রিক অন্তত পক্ষে না হইলেও 10 থেকে 15 লাখ বা আরও বেশি গরিব মানুষ আছে। এর মধ্যে প্রান্তিক ভিক্ষুক আছে যারা ভারতে ভিক্ষা করে সারাদিন ভিক্ষা করে বাংলাদেশে চলে আসে, আবার ভারতের কিছু ভিক্ষুক আছে সারাদিন ওই বাংলাদেশে ভিক্ষা করে ভারতে চলে যায়। অনেকে ওই দেখা গেল সারাদিন বসে 5 কেজি চিনি চোরা কারবারি করছে, ওটা দিয়ে হয়তো সে 1000 টাকা লাভ করছে। এরকম অন্তত 10 লাখ লোক আছে। এগুলো নিয়ে সীমান্তের বিজিবি এবং বিএসএফ এদের মধ্যে প্রতিনিয়ত পতাকা বৈঠক হয়, মারামারি, কাটাকাটি, হানাহানি ইত্যাদি হয়। এবং এই জায়গাগুলো করে কি সীমান্তের 2 পারের যারা লোকজন আছে তাদের মধ্যে যদি মানে স্বাভাবিক সহনশীলতা থাকে তাহলে সমস্যাগুলো বোঝাপড়া হয়। কিন্তু 2 পাশে যখন উগ্রতা চলে আসে তখন ওই বাহিনীগুলো করে কি তাদের জনগণের পক্ষে ওইটা আরও হানাহানির পর্যায়ে চলে যায়। তো সেক্ষেত্রে ওইরকম একটা পর্যায়ে আমরা চলে আসছি যেখানে সীমান্তের 2 পারেই পরস্পর মানে সমঝোতার পরিবর্তে উগ্রবাদী লোকজন, বাংলাদেশের উগ্রবাদী লোকজন, ওদের উগ্রবাদী লোকজন, তারা মুখোমুখি। এরপরে সরকার, এখন পশ্চিমবঙ্গে যে সরকার আসছে, আসামে যে সরকার আসছে, ত্রিপুরাতে যে সরকার আসছে, তারা চাচ্ছে যে কোনো মূল্যে বাংলাদেশের সাথে একটা সম্পর্ক খারাপ থাকুক। বাংলাদেশের সঙ্গে তাদের যদি সীমান্তে খুব সম্পর্ক খারাপ থাকে তাহলে কেন্দ্রীয় সরকারের কাছে তাদের একটা দাম থাকে এবং ওখানে একটা বিশেষ শ্রেণীর ভোটার, বিশেষ করে দেখবেন যে সংখ্যালঘু ভোটাররা যারা আছে বাংলাদেশে বা যে বিশ্বের যে কোনো দেশে হয়, এই সংখ্যালঘু ভোটারদেরকে যত বেশি দৌড়ের উপর রাখা যায় তত বেশি রাজনৈতিকভাবে ফায়দা লুটতে পারে। এখন কলকাতাতে যারা হয়েছে তাদের একটা টার্গেট থাকবে যে কোনো মূল্যে মুসলমানদেরকে সেখানে দৌড়ের উপর রাখা, এবং সেই কাজ তারা গত কয়েকদিনে কিন্তু মারাত্মকভাবে করছে। আর ওরা চাচ্ছে যে বাংলাদেশে এরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হোক। এর মধ্যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আমাদের যে সীমান্তরক্ষী বাহিনী তাদেরকে অ্যালার্ট করেছেন। ওদিকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেই ফেলছেন যে পশ্চিমবঙ্গের যে সীমান্তগুলো সেগুলো আমরা সিল করে দেব। তো এই অবস্থার মধ্যে যে পররাষ্ট্রমন্ত্রী তিনি দিল্লি গেলেন এবং যাওয়ার সময় আমরা যত আশা করলাম যে তিনি হয়তো ফিরে আসবেন, আসার সময় অনেকগুলো মানে যাকে বলে আশ্বাস নিয়ে আসবেন, তো সেগুলো হলো না।
তিনি যখন সেখানে গেলেন তার আগে পিছে একদিন বা দুদিন আগে যেটা হলো, এক নম্বরে হলো যেটা ওদের একটা জয়েন্ট, ওরা একটা নৌবাহিনীর মহড়া করলো বঙ্গোপসাগরে 11টা রাষ্ট্রকে নিয়ে, আমাদের কিন্তু এর মধ্যে বাংলাদেশের নাই। আর এটা তো করলো না, এরপরে আবার একটা ভারতীয় নৌবাহিনীর একটা বড় যুদ্ধজাহাজ আমাদের চট্টগ্রাম বন্দরে চলে আসছে, উই ডোন্ট নো কেন। সেই জিনিসগুলো এই সব মিলে সব একটার সাথে আরেকটা কন্ট্রাডিক্ট অ্যান্ড কনফ্লিক্ট করছে। এরপরে উনি ওখান থেকে চলে আসলেন, এসে কোনো কথা নাই বার্তা নেই, তিনি চলে গেলেন চীনে, এবং চীন থেকেও ঠিক ওরকম ভালো কিছু একটা আসলো এরকম আমরা বোঝা যাচ্ছে না। তারপরে আবার চলে গেলেন তিনি আমেরিকাতে। আমেরিকা থেকে উনি আসতে না আসতেই দেখা গেল যে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এলো, এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক হলো, এবং সেখানে এমইউ হতে পারতো। মানে পাকিস্তানের, আমি যেটা যতটুকু আমি বুঝি রাজনীতি, আমার কাছে মনে হয় পাকিস্তানের সাথে আমাদের অর্থমন্ত্রী, ওদের অর্থমন্ত্রী আমাদের অর্থমন্ত্রী, ওদের ফরেন মিনিস্টার আমাদের ফরেন মিনিস্টার, এই বিষয়গুলো প্রোটোকল হতে পারে, কথাবার্তা হতে পারে, এমনকি আমাদের প্রাইম মিনিস্টার ওদের প্রাইম মিনিস্টার হতে পারে। কিন্তু পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কি মানে সম্পর্ক থাকতে পারে? কারণ হলো আমাদের কোনো সীমান্ত নেই। এবং এখানে যেই প্রবলেমগুলো দেখা যাচ্ছে সেটা হলো যেগুলো এইভাবে পত্রিকা আসে না, সেটা পাকিস্তান অফিসিয়ালি জানিয়েছে যে ওখানে যেগুলো বিচ্ছিন্নতাবাদী অনেকগুলো টেরোরিস্ট গ্রুপ আছে, যেটা ওদের বেশ কয়েকটা প্রদেশে, যেখানে আফগান মুজাহিদদের যেটা এখন লেটের যেটা টিটিপি, তেহরিকে তালিবান মানে পাকিস্তান, তো এদের যে বিরাট জঙ্গি গ্রুপ আছে সেই গ্রুপের মধ্যে অ্যাটলিস্ট 35 জন ওখানে গ্রেপ্তার হয়েছে পাকিস্তানে। এবং তার প্রেক্ষিতে আমাদের এখানে বিভিন্ন মানে খবর যেখানে বাংলাদেশে আসছে, যেগুলো এখানে বলাটা ঠিক হবে কিনা জানি না, আবার আমরা যেগুলো সোশ্যাল মিডিয়াতে দেখেছি, পত্রপত্রিকায় দেখেছি যে বেশ কয়েকটি বাহিনীতে এগুলো নিয়ে কিন্তু মানে হয়েছে যে অমুক অমুক বাহিনীতে টিটিপির লোকজন আছে। এখন ওই সমস্ত বিষয় অর্থাৎ জঙ্গিবাদ নিয়ে যদি আলোচনা করার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী মানে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এসে থাকে, আমি মনে করি এখানে একটা বিরাট অ্যালার্মিং আমাদের জন্য আগামী দিনে। এবং এখানে আর একটা কথা বলে শেষ করে দিচ্ছি, সেটা হলো গত 2 বছরে আমাদের মধ্যে কিন্তু একটা কথা চালু হয়েছিল, সেটা হলো যে ইউনূস সরকারের উপর ভর করেছে একটা ওই ইসলামিক গুপ্ত সংগঠন, এটা জামাত না কিন্তু, ওটাকে যেন কি বলে, কি একটা যেন আমার হিজবুত তাহরির। তো হিজবুত তাহরির এবং আমরা অনেকগুলো ফেজ আমরা প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেখেছি, যারা হিজবুত তাহরির লোক তাদেরকে জামাত বলে চালিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ জামাতের মধ্যে তারা গুপ্তভাবে ঢুকে গিয়েছিল। অনেকগুলো লোক হিজবুত তাহরির কিন্তু বিএনপির মধ্যে ঢুকে গেছিলো প্রশাসনের সময় বড় বড় জায়গাতে। এই যে একটা বিরাট শক্তি, হিজবুত তাহরির একটা বিরাট শক্তি, এটি কিন্তু এই গত 2.5 মাসে আবার তারা চুপ হয়ে গেছে, মানে তাদের কাউকে ফেজে চেনা যাচ্ছে না। তো যখন একটা বড় হঠাৎ মাঠে আসলো একটা রয়্যাল বেঙ্গল টাইগার বা বড় একটা বিষধর গোকরা সাপ হঠাৎ করে সেই গর্তের মধ্যে ঢুকে গেছে, আমরা কোনো মানুষ কিন্তু স্বস্তিতে ঘুমাতে পারবো না। তদ্রূপ এখন এই যে গত 2 বছর 2.5 বছর আমাদের রাজনীতিতে যে একটা উত্থান পতন হয়েছে, তার মধ্যে আমরা অনেকগুলো মুখ দেখেছি, সেই মুখগুলো অত্যন্ত পাওয়ারফুল, ওয়েল ট্রেন্ড, এগুলো এখন কাউকে দেখা যাচ্ছে না। বলামূলক অনেক কিছুটা বলছিলেন, মানে ঠিক কী করা উচিত, সরকার যা করছে ঠিক আছে কিনা বা যে পথে এগুচ্ছে। একটা জিনিস আমাদের খেয়াল করা উচিত যে বাংলাদেশকে ঘিরে ভারতের যে রাজ্যগুলো, তার মধ্যে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং আসাম, 3 জায়গায় সাম্প্রদায়িক শক্তি তারা ক্ষমতায়। সাম্প্রদায়িক শক্তির প্রধান কাজটা কি? মূল সমস্যাকে আড়াল করে জনগণের মধ্যে বিরোধ তৈরি করা, ধর্মীয় বিরোধ তৈরি করা। আচ্ছা, ভারতের কি এখন প্রধান সমস্যা ধর্মীয় বিরোধ নাকি দুর্নীতি, অভাব? একদিকে ভারত চাঁদে পানি খুঁজতে যাচ্ছে, আর ভারতের 63% মানুষ সুপেয় পানি পায় না। তো এটা নিয়ে তো ভারতের মধ্যেই প্রশ্ন, জ্ঞান বিজ্ঞানের এত অগ্রগতি, কিন্তু আমাদের সাধারণ মানুষের জীবনে এত দুর্গতি কেন? এই বৈষম্যের বিরুদ্ধে কথা বলা, এটাকে আড়াল করার জন্য তখন বিরোধ কি হিন্দুর শত্রু মুসলিম, অথবা সংখ্যা আরও কম খ্রিস্টান যারা, তাদেরকে প্রতিপক্ষ বানিয়ে ফেলো। পাশের প্রতিপক্ষকে পাকিস্তান, তার পাশে কে চীন, সমুদ্র পার হয়ে গেলে কে শ্রীলঙ্কা, একদম বর্ডার ঘেঁষে আছে কে নেপাল, আবার একটু কোনায় গেলে আফগানিস্তান, এদিকে বাংলাদেশ। খেয়াল করে দেখেন ভারতের দিকে যে 5টা রাষ্ট্র, প্রত্যেকটার সঙ্গেই ভারতের কিন্তু নানা ধরনের একটা টানাপোড়েন আছে।
এই টানাপোড়েনটাই কিন্তু ভারতের রাজনীতিকে একটা স্থির রেখেছে। কীরকম? যখনই নির্বাচন আসে তখন কোনো না কোনো একটা ইস্যু তাদের দাঁড় করাতে হয়, যেটা ওই ইস্যুটা অর্থনৈতিক, সামাজিক এই মূল সমস্যাগুলোকে আড়াল করে ফেলতে পারে। ফলে ওখানে যেমন সেরকম আছে। খেয়াল করুন তো, আমি আর একটা বিষয় যদি বলি, পশ্চিমবঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হলো কার সঙ্গে কার? বিজেপির সঙ্গে তৃণমূলের। হেরেছে তৃণমূল, ভাঙছে কি লেনিনের মূর্তি, ভাঙছে কে রবীন্দ্রনাথের উপর আক্রমণ। আচ্ছা, রবীন্দ্রনাথের সঙ্গে কি বিজেপি নির্বাচন হয়েছে? কাঁটাতার দিয়ে রেখেছে লেবাননের ওখানে, আমেরিকা কাঁটাতার দিয়েছে মেক্সিকো বর্ডারে, কারণ মেক্সিকোর কাছ থেকে তো সে কেড়ে নিয়েছে টেক্সাস। ফলে এই কারণে যেহেতু একই ভাষাভাষী যাওয়া আসা করে, প্রথমে কাঁটাতারের বেড়া, তারপরে সে $12 বিলিয়ন দিয়ে ওখানে পার্মানেন্ট ওয়াল তৈরি করা এই করছে। আর আমরা আমাদের প্রায় 4,000-4,500 কিলোমিটার দীর্ঘ সীমান্ত, আমাদের সবচেয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যার সঙ্গে হওয়া উচিত, যার কাছে কাঁচামরিচ কিনি, যার কাছ থেকে তেলও নেই। এই যে অর্থনৈতিক সম্পর্কটা এমন আছে, পেঁয়াজের সংকট হলেও যেখানে যাই, এমনকি ভোটের সংকট হলেও যাকে দেখাই যে একটা উন্মাদনা তো দেখাইতে হবে। এই ক্ষেত্রে এখানে রাজনৈতিক এবং সাংস্কৃতিক দুইটা বিরোধী কিন্তু আমাদের এখানে জাগিয়ে রাখা হয়েছে। ফলে সীমান্ত উত্তেজনাকে শুধুমাত্র ওই সীমান্ত পারাপার হওয়ার মধ্যেই বিষয় না, সীমান্তের দুই ধারে অসংখ্য মানুষ আছে। এবং আমাদের এই সীমানাটা এমন, আমরা যদি হিলিতে যাই তাহলে দেখব যে আম গাছটা হেলে আছে ভারতের দিকে, শিকড়টা এখানে। এখন যদি কসবাতে যাই তাহলে কি দেখব? এমনভাবে আমাদের কিংবা সাতক্ষীরায় একটা বাড়ি নাকি এরকম আছে, বাড়ির রান্নাঘরটা পড়েছে ভারতে, থাকার ঘরটা পড়েছে বাংলাদেশে। এমন এক পাগলামি মানে হয়েছে। এরও পিছনে একটা কারণ ছিল কি, ব্রিটিশ বিরোধী আন্দোলনের সবচেয়ে উত্তাল যে দুটা রাজ্য ছিল, একটা বাংলা আর একটা ছিল পাঞ্জাব, এই দুইটাকেই কিন্তু ব্রিটিশরা ভাগ করে দিয়েছে। অথচ জিন্নার বাড়িও গুজরাটে, ওই গান্ধীর বাড়িও গুজরাটে, তারা দুইজনেই খুব নেতা ছিলেন, কিন্তু গুজরাট নিয়ে কোনো কথা বলে নেই। বাংলা এবং পাঞ্জাবকে এমনভাবে ভাগ করে দিয়েছে, একটা চিরস্থায়ী একটা টানাপোড়েনের মধ্যে পড়েছে বর্ডারটা। এখন ওইটাই এখন খেসারত আমরা দিচ্ছি। তো এই খেসারতটা আধুনিক যুগে কীভাবে আমরা শোধ করব? আমরা একটা গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা করতে চাই। প্রত্যেকটা দেশের প্রত্যেকটা অঞ্চলের মানুষ ভোট দিয়ে যাকে খুশি নির্বাচিত করবেন, এটা তো এই গণতান্ত্রিক অধিকার তো তারা আছে। কিন্তু রাষ্ট্রীয় সম্পর্কটা কী দিয়ে নির্ধারিত হবে? রাষ্ট্রীয় সম্পর্কটা মর্যাদাপূর্ণ সম্পর্ক হতে হবে না। রাষ্ট্রীয় সম্পর্কটা হতে হবে যে প্রত্যেকটা দেশের, সে বড় কি ছোট বড় কথা নয়, লোকসংখ্যা বেশি কি কম বড় কথা নয়, কোন ধর্মের মানুষ সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে সে একটা রাষ্ট্র। রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের একটা আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের মধ্যে একটা ডেমোক্রেটিক ভ্যালুস থাকতে হবে। এইটা আমরা ওইখানে যে রাজনৈতিক দল ক্ষমতায় আছে তার মধ্যেও খুব একটা দেখছি না। আমাদের এখানেও যারা ভোটকে কেন্দ্র করে উন্মাদনা তৈরি করতে চান, সাম্প্রদায়িক উন্মাদনা, তারাও সবসময় এটাকে করতে চান। এর ফলটা কিন্তু বিষময় ফল ভোগ করব আমরা। এই জায়গা থেকে আমার মনে হয় যে একটা রাজনৈতিক সচেতনতা থাকা দরকার। এই রাজনৈতিক সচেতনতা না থাকলে শুধুমাত্র ওই বর্ডার গার্ড শক্তিশালী করে আর গুলি করে এটা দমন করা যাবে না। এখন ভারত থেকে তো গরু আমদানি নিষিদ্ধ। বাংলাদেশের বাজারে ভারতীয় গরুগুলো কোত্থেকে আসে? আসছেই তো। আচ্ছা, বাংলাদেশের একদম ঢাকার বাজারে কি ভারতীয় শাড়ি বিক্রি হচ্ছে না? হচ্ছে তো। আবার কোনো কোনো ক্ষেত্রে আবার আমাদের সরকারই তো বলে যে তেলের দাম না বাড়ালে আমাদের তেল পাচার হয়ে ওইদিকে চলে যাবে। তা কাঁটাতারের বেড়া দিয়ে তেল পাচার আটকানো যায় না কেন? আচ্ছা, বাংলাদেশে ফেন্সিডিলের কারখানা কয়টা আছে যে বাংলাদেশের বাজার ফেন্সিডিল দিয়ে সয়ালাভ হয়ে যায়? এত না কাঁটাতারের বেড়া আছে, এত বর্ডার গার্ড আছে। বাংলাদেশের বাজারে ইয়াবা কেন? আমাদের মায়ানমারের সঙ্গে কতটুকু সীমানা? 271 কিলোমিটার। এইখানে তো লাইন ধরে দাঁড়ায় থাকলে তো সীমানা ব্লক করা যায়, কিন্তু বাংলাদেশের বাজারে এসে ইয়াবাটা কিভাবে আসে? তার মানে কোন জিনিসটা আসতে দেই আর কোন জিনিসটা আসতে দেই না। মানুষ আসলে সমস্যা আসে, মাদক আসলে সমস্যা নাই। একদিকে মাদক আসলে সমস্যা নাই একটা বিষয়, আরটা হচ্ছে উন্মাদনা থাকলেও কোনো সমস্যা নাই। এই জায়গাটা আমাদের একটু জনগণকেও বোঝা দরকার যে প্রতিবেশীর সঙ্গে সম্পর্কটা আমার কেমন হবে। আমি তো চাইলে প্রতিবেশী পাল্টাতে পারবো না। বললেন, আমি একটু ভিন্ন মাত্রায় বলতে চাই। দেখেন, প্রথম কথা হলো যে যেটা রনি ভাই বললেন যে এই পাশে বিজেপি, এই পাশে জামাত বা ধর্মীয় রাজনৈতিক উত্থান। ধর্মভিত্তিক রাজনীতির উত্থানটা কেন হচ্ছে? আমাদের এই দুই অঞ্চলেই দেখবেন মানুষের মধ্যে একটা ধর্মপ্রাণ
বা ধর্মভীরুতা আছে, ধর্মের একটা প্রভাব আমাদের জীবনে আছে, সংস্কৃতিতে আছে, এটা একটা দিক। আরেকটা দিক হলো আমরা ধর্মভিত্তিক বা মৌলবাদ বা যে নামেই বলি, এই যে এটার বিরোধিতা আমরা করছি, বাট তারপরে এটা দিন দিন জনপ্রিয় হচ্ছে কেন, এটা কেন প্রভাব বিস্তার করছে? ভারতের মতো রাষ্ট্র এবং স্পেশালি পশ্চিমবঙ্গ, যেটাকে আমরা রবীন্দ্রনাথের পশ্চিমবঙ্গ বলছি, বুদ্ধদেবের পশ্চিমবঙ্গ বলছি, যেটাকে আমরা জ্যোতি বসুর পশ্চিমবঙ্গ বলছি, যেখানে মানে আপনি দীর্ঘদিন বামপন্থীদের এক রাজত্ব ছিল এবং 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 সোকল বা আমরা যদি মানে সেকুলার মানে পশ্চিমবঙ্গের একটা ধর্মের নামই তো হচ্ছে ধর্মনিরপেক্ষতাবাদ, যদি আমরা সেভাবে দেখি, সেই জায়গায় কেন ধর্মভিত্তিক একটা মানে দলের এইভাবে প্রাধান্যটা হলো চোখের সামনে? আমি এটাকে একটু অন্যভাবে দেখি, এভাবে, ওনাদের সাথে আমার দ্বিমত নাই, আমি একটু যোগ করতে চাই এভাবে, যে দেখেন যারা ধর্মভিত্তিক দলের আমরা বিরোধিতা করছেন, এই পাশে যদি আমরা ধরি যে বিএনপি, আওয়ামী লীগ, এরা হচ্ছে আমাদের সেকুলার ফ্রন্টের বা ক্ষমতায় বারবার আসছে। মানুষ যখন দেখে যে ধর্মের ভিত্তিতে যারা কথা বলছে তারা তো অ্যাপারেন্টলি এদের চাইতে কম দুর্নীতিবাজ, বা এদের চাইতে কম্পারেটিভলি তাদের সোশ্যাল ওয়ার্ক, সোশ্যাল কার্যক্রমে তাদের ভূমিকাটা বেশি, তখন তারা মানে অ্যাপ্লাইড জায়গায় তারা কম্পেয়ার করে। যেমন আমি যদি পশ্চিমবঙ্গের কথাই ধরি, আপনি দেখেন মমতার শাসন, দিদির শাসন, দিদির শাসন আপনি কি দেখছেন? গুড গভর্নেন্স দিতে পারে না কিন্তু মমতা, শুধু ধর্মের আবরণ দিয়ে বিজেপিকে থামাতে পারছেন না। আমাদের দেশেও একই অবস্থা আমরা দেখেছি, যে আপনি ধর্মভিত্তিক রাজনীতিকে নানাভাবে পোক করছেন, কিন্তু আপনি যদি তার চাইতে বেটার গভর্নেন্স দিতে পারেন, তাহলে মানুষ ভাববে যে না ঠিক আছে আমরা তো, কিন্তু মানুষ দেখতেছে যে ঠিক আছে এরা স্বাধীনতার বিরোধী, এরা মৌলবাদী, বা ওরা দাঙ্গাবাজ, ওরা সাম্প্রদায়িক উস্কানি তৈরি করে, ওরা দিনে দুপুরে মুসলমানদেরকে কেটে মেরে ফেলতেছে, এটার তো একটা ভূমিকা আছে। কিন্তু বাস্তবে যখন সে দেখে যে যারা এগুলোর বিরোধিতা করছে তারা কিন্তু সুশাসন দিতে পারছে না, তারা দুর্নীতি করছে, তারা দলীয়করণ করছে, তারা টাকা পাচার করছে, তখন মানুষের মধ্যে মনে হচ্ছে না তাহলে তো ধর্মভিত্তিক দলগুলোই বেটার। এই আসপেক্টও আমাদেরকে বিবেচনা করতে হবে। এটাকে আপনি শুধু ওরা মৌলবাদী, ওরা ধর্মান্ধ, ওরা ফ্যানাটিক, কট্টর, এটা বলেই আপনি শেষ করতে পারবেন না। আপনাকে ওই জায়গায় কম্পিট করে তাদের চাইতে বেটার পলিটিক্যাল প্রপোজিশন যদি আপনি দিতে পারেন, তাইলে আপনি কেবল এখান থেকে মুক্তি পাবেন। আদার দেন আমি কিন্তু রনি ভাইয়ের যে মানে বিশ্লেষণটা উনি দিয়েছেন, হয়তো সময়ের জন্য আরেকটা করতে পারেন নাই, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে যখন ধর্মীয় উত্তেজনা হবে, যখন মুসলমানরা নিগৃহীত হবে, ঠিক এই অঞ্চলে আমাদের এখানে দেখবেন তখন এই বেনিফিটটা কিন্তু এখানকার মানে যারা মুসলিম জাতীয়তাবাদী রাজনীতি করে তারা কিন্তু বেনিফিটটা পাবে। ওখানে ওই হিংস্রতার বেনিফিটটা এখানে কাউন্টার যে এটা দাঁড়াবে, ন্যারেটিভটা দাঁড়াবে, সেটা কিন্তু পাবে, এবং উভয় দিকে কিন্তু দুই রাজনীতি পপুলার হবে। এবং ওই পারে যখন উত্তেজনা হবে তার এই পারে আসা, এই জায়গাটিতে আসলে বিএনপি কি ভাবছে, ভবিষ্যৎ চিন্তা বা কৌশলটা কি হবে? দেখেন, বিএনপির নেতা জনাব তারেক রহমান সাহেব, আজকের মাননীয় প্রধানমন্ত্রী, উনি কিন্তু বলেছে আমরা ধর্মের রাজনীতি করতে চাই না, 2-3 দিন আগেই বলেছেন। তো বিএনপি সবসময় ধর্মভীরু একটা দল, ধর্ম পালন করে কিন্তু ধর্মকে নিয়ে রাজনীতি করে না, এবং আশেপাশে প্রতিবেশীর সাথেও ধর্ম নিয়ে রাজনীতি হোক এটা বিএনপি চান না। কিন্তু না চাইলে কি হবে, যে জিনিসটা প্রতিবেশী আমাদের যেটা করে ফেলেছে বা করছে, এটা কিন্তু একদিনের ব্যাপার না, যেটা রনি ভাই বললেন বা তিনজনই বললেন, যে বর্ডার এরিয়াগুলোতে যখন দেখবেন, বর্ডার এরিয়াগুলোতে এখন বিজেপি জিতেছে, কয়েকদিন আগে নির্বাচনে বর্ডার এরিয়াগুলোতে জামাত জিতেছে। দেখেন উভয়ের পরিপূরক, এবং মৌলবাদ যে ভাই ভাই, এটা কিন্তু এর আগেও বহুবার প্রমাণিত হয়েছে। আমরা বলেছি কথা, ওইভাবে আমাদের কথা আমল নেয় নাই অনেকেই, বা এরাও এই যে এইটাতে যে আমাদের দিন শেষে আমাদের লস, দিন শেষে এই যে মানুষগুলোকে মারছে এখন, এই যে এত কিছু হচ্ছে, হতাহত, যে ধরনের অপমান হচ্ছে, মসজিদে আগুন জ্বলছে, এগুলো কিন্তু কোনোটাই পৃথিবীর জন্য ভালো না, রাষ্ট্রের জন্য অবশ্যই ভালো না। তো আমরা ওই জায়গাটাই থাকতে চাই বিএনপি, যে জায়গাটা মানে আপনার সকলের সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা না, প্রতিবেশীর সঙ্গে তো আরও না, আমরা আমাদের বন্ধুত্বটা বজায় রাখতে চাই। কিন্তু তার মানে এই না বন্ধুত্ব মানে বিলিয়ে দেওয়া না, বন্ধুত্ব তারা তাদের জায়গা। আমরা অবশ্যই এটা বলতে চাই না যে ভারতের সঙ্গে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, আমরা বলতে চাই ভারতের সঙ্গে আমরা মনে করি আমাদের বন্ধুত্বের সম্পর্ক। কিন্তু তারা যদি মনে না করে, যেমন ধরেন বর্ডার কিলিং,
আমার কাছে মনে হয় আগের চেয়ে কিছুটা কমেছে, কিন্তু একবারে বন্ধ হয়েছে তা কিন্তু বলা যাবে না। পরশুদিনও হ্যাঁ, তো সেই জায়গায় যদি তারা আমাদেরকে বন্ধুই মনে করেন, তাহলে এই কিলিংয়ের অর্থটা কি? তারা মারতে পারে, আমরা জানি। হ্যাঁ, তো আমরাও কিন্তু মারতে পারি। অতীত ইতিহাসে কিন্তু এরকমও কিছু কিছু সময় বিএনপি সময় দেখা গিয়েছিল, বড়াইবাড়ি বলেন বা আরও। তো আমরাও পারি, কিন্তু আমরা কিন্তু তাদেরকে সব সময়, আমরা কিন্তু তারা বড় রাষ্ট্র, এই জন্য তাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি না। আমরা তাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টির দিকে এই জন্য তাকাই যে তারা আমাদের একটা সময়, আমাদের স্বাধীনতার সময় আমাদের সহযোগিতা করেছিল, যে কারণেই হোক সহযোগিতা করেছিল। আমরা ওইভাবেই চাই যে তারা আমাদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্কে জড়িত থাকুক, কিন্তু এক পক্ষই শুধু দিয়ে যাবে, আরেক পক্ষ কিছুই দিবে না, এটা তো হতে পারে না। আজকে যে আপনার পশ্চিমবঙ্গে যে ধরনের ঘটনাগুলো ঘটছে, এটা যদি একজন হিন্দুর ক্ষেত্রে ঘটতো আমাদের সমানই কষ্ট লাগতো, খারাপ লাগতো। আমরা গুজরাটে যখন দেখেছি তখন আমাদের খারাপ লেগেছে। সেখানে কিন্তু হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছে, মুসলিম বেশি মেরেছে, অনেক বেশি মেরেছে, কিন্তু হিন্দুও তো কিছু মারা গেছে। আমরা কিন্তু কোনোটাই চাই না এই জায়গাগুলোর। আমরা চাই সত্যিকার অর্থে বন্ধুত্ব হোক, অন্তত বিএনপি সময়টায়। এবং আমরা ওটার সঙ্গে এটাও চাই যে আমাদের এই যে পানির জায়গাটা আবার আসছে সামনে, গঙ্গার পানি বন্ধ, পানির অভাবে আমাদের রাজশাহী একদম মরুভূমি হয়ে গেছে। সেখানে তারা আমাদের 7 দিনের কথা বলে যে বাদ দিয়েছিল, 7 দিনের কথা বলে, 7 দিনে কিন্তু এখন 50, 52, 54 বছর চলে গেছে, 7 দিন আর শেষ হয় নাই। তো এই যে 7 দিন শেষ না হওয়ার জন্য তারা যদি নতুন করে চিন্তা করে, এর মধ্যে ইন্টারিম সরকার এবং আপনার গণ অভ্যুত্থান, এই দুটাই কিন্তু সম্পর্কের চরম চরম অবনতি ছিল, যে চরম অবনতিটা আমরাও চাই না। প্রতিবেশীকে চাইলেই সরানো যায় না, আমরাও চাই না, কিন্তু আমাদের কথাও তাদেরকে ভাবতে হবে। না ভাবলে বলে না যে এক হাতে তালি বাজে না, তালি বাজাতে গেলে 2টা হাত দরকার, কম হোক বা বেশি হোক। তো আমরা চাই ওনারাও আমাদের সহযোগিতা এগিয়ে আসবে, এবং আমরা আমাদের ন্যায্য হিস্সা চাই। আমরা কোনো দয়া চাই না, করুণা চাই না, আমাদের ন্যায্য হিস্সাটা ওনারা দিবেন। এবং অবশ্যই বর্ডার কিলিং কাদের করে, যে কথাটা মজিবুর ভাইও বললেন, কোনো ফেন্সিডিল যারা পাচার করে তারা কেউ মারা যায় না। মারা যায় কে? গরুর ব্যাপারীটা মারা যায়, কি ফালানি, যে কিনা 5 বছর 7 বছর 10 বছর কাজ করে পয়সা নিয়ে তার বিয়ের জন্য বা কিছুর জন্য সে আসছিল কিছু টাকা নিয়ে, তাদের মতো লোকদেরকে মেরে ফেলা হয়। তারা জানে কার কাছে কত টাকা আছে। তো ওই জায়গাটায় যদি বেশি টাকা যদি কোনো ফেন্সিডিল পাচারকারীর কাছে থাকে, তাকে মারে না, কারণ ফেন্সিডিলে একটা জাতিকে ধ্বংস করে দেয়। আবার ফেন্সিডিল ওই পার থেকে ফেন্সিডিল আসে, এই পার থেকে কি যায় জানেন? এই পার থেকে তেল যায়, এই পার থেকে সবচেয়ে যেটা আরও দুঃখজনক ঘটনা, মাটি চলে যাচ্ছে, ইটগুলো তারা নিয়ে যাচ্ছে ওইখানে ওই পারে। তো এই জিনিসগুলা, মাটি গেলে কিন্তু মাটি ফিরে আসবে না। আপনার অন্য কিছু যদি যায় সেটা না হয় গেল, আপনি আমার জাতিটা ধ্বংস হলো, আমার সব কিছু চলে গেল। তো এইটা তো কোনো বন্ধু রাষ্ট্রের জন্য এটা কাম্য হতে পারে না। আমরা এই জায়গাগুলো তাদের সাথে আমরা বন্টন করি। ইসলাম বলছেন রাস্তায় যাওয়া ছাড়া তাদের কাছে আসলে আর কোনো অপশন বাকি নেই, যে সংস্কার এবং 1.5 বছর পরে এসে এখন আবার রাস্তায় যাওয়ার আলাপ, এবং এই যে পুরনো সংকটে ফিরতে পারে দেশ। আমি তো অবাক হচ্ছি, আমি তো মনে করেছিলাম যে আলী রিয়াজকে আর বাংলাদেশে কখনো দেখা যাবে না, এই নাম কেউ উচ্চারণ করবে না। আর এই লোকটারও হয়তো তাকে যেভাবে আমরা সবাই মিলে রিগ্রেট করেছি, অপমান বললে বাংলা বলা হয়, ইংরেজিতে বললাম রিগ্রেট করেছি যেভাবে, তাতে আমি ওনার জায়গায় থাকলে আমি মরে যেতাম, কিন্তু আমি আর মুখ দেখাতাম না। এরপর উনি আবার বাংলাদেশে আসছেন, আবার বাংলাদেশে সাক্ষাৎকার দিচ্ছেন, সব মিলিয়ে মানে আমার কাছে মনে হচ্ছে যে মার্কিন যে ডিপ স্টেটের কথা আমরা বলছি, সেই ডিপ স্টেটটা অতীতের যে কোনো সময়ের চাইতে এখন অনেকটা আহত বাঘের মতো তারা মানে ফুসফাস করছে, হুঙ্কার দিচ্ছে। এবং আপনি বলি যে এই মার্কিন ডিপ স্টেটের 2টো আছে, একটা হলো ওদের নিজের দেশের জন্য, আর একটা হলো ভিন্ন দেশের জন্য। তারা 1930 সনে যে প্রকল্প নিয়েছে সিরিয়ার জন্য, সেটা এখনও বহাল। 1953 সনে মার্কিন ডিপ স্টেটের যে প্ল্যান বার্মা অ্যাক্ট, সেটা এখনও পর্যন্ত তারা সেই আগের এক চুলও সরেনি। ফলে বাংলাদেশকে কেন্দ্র করে তাদের যে মাস্টার প্ল্যান, তাদের যে ম্যাটিকুলাস ডিজাইন, সেই ডিজাইনের 2-3টা পার্ট গেছে এখানে।
ফার্স্ট পার্ট শেখ হাসিনা গেছে, সেকেন্ড পার্ট ইউনূসকে বসানো হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে, এবং সেটা ফেল করেছে। থার্ড পার্ট হলো একটা ইলেকশন হয়েছে। এখন সেই ইলেকশনটা হওয়ার পরে এখানে হয়তো তাদের দর কষাকষির বিষয় আছে। তো সেখানে যদি বর্তমান সরকারের সাথে সেই দর কষাকষি অন্যান্য যে বিষয়গুলো যদি খুব স্মুথলি চলতো, তাহলে বদিউল আলম মজুমদার, তারপরে শেষে এই যে এনসিপি, তারপরে মার্কিন রাষ্ট্রদূত, এরপরে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত, এরপরে আলী রিয়াজদের যে হঠাৎ করে আবার আগমন, আমার কাছে মনে হচ্ছে যে হঠাৎ করে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে যেভাবে ডরায়, আমি এদের কথাবার্তা শুনে ভয় পাচ্ছি। এই কারণ হলো যে মুক্তিযুদ্ধের পর একটা খুব চলতো যে অস্ত্র জমা দিছি কিন্তু ট্রেনিং তো জমা দেয়নি, এখন প্রশিক্ষণ জমা দেয়নি। এখন এই যে মার্কিন ডিপ স্টেট ম্যাট্রিকুলাস ডিজাইন, এটার পেছনে অস্ত্র ছিল, সেই অস্ত্র ছিল এটা ওপেন সিক্রেট 7.65 বোরের সেই রাইফেল ছিল। এরপর সেই রাইফেল চালানোর জন্য ট্রেন করার লোক ছিল। এটার পেছনে দেশি এবং বিদেশি অনেকগুলো এক্সপার্ট, পলিটিক্যাল, নন পলিটিক্যাল অ্যান্ড মিলিটারি। এই যে ঘটনার পরে দেখা গেল ওয়েস্টিনে কয়েকজন সামরিক কর্নেল পদমর্যাদার আমেরিকার কয়েকজন সামরিক কর্মকর্তার আমরা জানলাম যে সেখানে ছিল এবং একজন মারা গেছে। দেয়ার আর ম্যানি থিংস, অনেক ঘটনা। সেই ঘটনা এখন এই সরকারের মাত্র আড়াই মাসের মাথায় হঠাৎ করে এগুলো আসছে কেন, আবার নতুন করে আসছে কেন, আবার সেই মানে এখন জামাতের যে কথাবার্তাগুলো বলছে, জামাতের যারা লোকজন বলছে, তারা যেভাবে হুঙ্কার দিচ্ছে, আমার কাছে মনে হচ্ছে এই হুঙ্কারগুলো স্বাভাবিক হুঙ্কার নয়। এনসিপি যেভাবে হুঙ্কার দিচ্ছে, যেভাবে দলের লোক গিয়ে এনসিপিতে যোগদান করছে, এখন এখানে এনসিপিতে যোগদান করার কথা না, সেই দলের লোক প্রতিদিনে যোগদান করছে। এবং এনসিপির যারা ইয়াং নেতৃবৃন্দ আছেন, আপনি দেখবেন তারা যে কোনো সময়ের চাইতে এখন বেশি কনফিডেন্ট, এবং তারা ডিক্লেয়ার দিয়ে ফেলছে যে 2036 সনে তারা দে আর প্ল্যানিং অ্যান্ড ড্রিমিং টু অকুপাই দ্য মানে গভর্নমেন্ট পাওয়ার। তো এই রাষ্ট্র ক্ষমতায় তারা যাবে, এটা তারা একবার ডেড লাইন দিয়ে দিয়েছে। তাহলে এই সময়টা মানে এত সহজ নয়। এখন এই যে তারা, আপনি যদি মনে করেন যে এই নাহিদ সার্জিস যারা আছেন, তারা সেই 2024 সনের আগস্ট মাসের তারা আছে, নট লাইক দ্যাট। তারা এই গত 2টা বছর যাবত এই রাষ্ট্রটা চালাচ্ছে। এই রাষ্ট্রের যত কিছু বলেন সবের চাবিকাঠি তারা জানে, কোন জায়গায় কোন তালা লাগানো আছে, কোন তালার মধ্যে কোন চাবি দিয়ে একটা মানে একটু ঘুরান দিলেই আস্তে তালাটা খুলে যায়। আমাদের এই সমাজে যাদের হাতে এখন ক্ষমতা আছে তাদের কতটুকু ওজন, আবার যারা ক্ষমতা হারিয়েছে তাদের কতটুকু ওজন। এই বাচ্চা ছেলেরা আমরা যাদেরকে মানে অনেকে ঠাট্টা করে বলি চিলড্রেন পার্টি, এই চিলড্রেন পার্টির কত বড় মানুষ পা ধরে বসে থাকছে এদের বাসায় গিয়ে। কত মানুষ, আমি একদিন এক মানে নেতার সাথে কথা বললাম, বলেন কি আপনি বলেন কি, বিএনপির একটা বড় নেতার কথা বললো যে সে তো এরকম কাজের জন্য গিয়ে অমুক এক লোকের কাছে গিয়ে বসে থাকে, সারাক্ষণ বসে থাকে। এখন হঠাৎ করে মানে এই যে তাদেরকে যদি আমরা মনে করি নট লাইক দ্যাট, তারা তো এই গত 2 বছরে যাদেরকে পরাজিত করেছে তাদেরকে দেখেছে কি করে হাউমাউ করে কাঁদে, ওরে বাবা গো, ওরে মা গো, আমাকে বাঁচাও, তোমার পা ধরি। হ্যাঁ, এভাবে অনেক লোক, আওয়ামী লীগের লোকজন এদের পা ধরে কান্নাকাটি করছে। আবার বিএনপির অনেক লোক এইটা দাও ওইটা দাও, হ্যাঁ, এইভাবে তাদের হাত ধরেছে। আমি বলি না যে এখন যেহেতু বিএনপি ক্ষমতা আছে এর বাইরে আর যাওয়ার দরকার নাই, তো তাদের অনেক কিছু তারা করেছে। ফলে এখন এই ছেলেগুলো তারা ম্যাচিউর, অতীতের যে কোনো সময়ের সে ম্যাচিউর, দেয়ার পাওয়ারফুল। তো যখন তারা নড়াচড়া করছে, কথাবার্তা বলছে, এবং একই সঙ্গে কালবৈশাখী শুরু হয়েছে, অন্যদিকে বর্ষাও চলে আসছে, অন্যদিকে শীতের যে আগমনী পাখি, শীতের যে পাখিগুলো আছে অতিথি পাখি, সেই অতিথি পাখি আগমন করছে। আপনি লক্ষ্য করছেন যে সব দিক থেকে এই সময় সাইবেরিয়ার পাখি আসবে কেন? এই সময় মানে একদিকে জামাতের আমির জাপান চলে যাচ্ছে, অন্যদিকে নাহিদ ইসলাম এরা সংবাদ সম্মেলন করে বলতেছে এই ঘটনা, অন্যদিকে আলী রিয়াজ এসে সাক্ষাৎকার দিচ্ছে, আবার অন্যদিকে আমাদের মানে রজার রহমান ওরফে খলিলুর রহমান সে শুধু ঘুরছে, মানে কোথাও গিয়ে একটি স্থির হয়ে দাঁড়াতে পারছে না, না দিল্লি, না বেজিং, না আমেরিকা, কোথাও না, শুধু ঘুরছে। তো সব মিলিয়ে কি যেন একটা হচ্ছে। জি, রাজিকুজ্জামান রতন, তাদের সবচেয়ে ভালো ইয়েটা হয়। এখন আমাদের সবচেয়ে বেশি বাণিজ্য চীনের সঙ্গে, 20-22 বিলিয়ন ডলারের। তারপরে বাণিজ্য ভারতের সঙ্গে 14-15। ভারত 1 নম্বর, ভারতে বেশি না, ভারতে মানে 45 বিলিয়ন ডলার ইম্পোর্ট। না, এখন না। ভারতের সঙ্গে এখন আমাদের 14 থেকে 16 বিলিয়ন ডলার
চীনের সঙ্গে 20 থেকে 22 বিলিয়ন ডলার, আমেরিকার সঙ্গে 7 থেকে 8 বিলিয়ন ডলারের বাণিজ্য। হ্যাঁ, আর আমাদের যদি বলি যে ইউরোপিয়ান ইউনিয়ন, তাদের 14-15টা দেশ মিলে সেখানে একটা বিষয় আছে। এর সঙ্গে যুক্ত আছে এখন চীন, জাপান। এরকম যদি ধরি, বাংলাদেশে যদি এখন আমরা আমদানি করি 89 বিলিয়ন ডলার, তাহলে এই যে কতগুলো দেশ থেকে আমরা আমদানি করি, আমরা এক্সপোর্ট করি কত 56-57 বিলিয়ন ডলার, সেগুলো তার মানে 80%-এর মতো তো গার্মেন্টস এক্সপোর্ট। হ্যাঁ, এখন এই দেশটার অর্থনৈতিক কাঠামোটা কীরকম, আমাদের আভ্যন্তরীণ বাজারটা কীরকম, আমাদের এই ভৌগোলিক অবস্থানটা বঙ্গোপসাগরকে কেন্দ্র করে তার কীরকম, অথবা আমাদের এখান থেকে কিভাবে অন্য দেশকে পর্যবেক্ষণ বা নিয়ন্ত্রণ করা যাবে, তার সুবিধাগুলো কি, এগুলো নানা বিষয় নিয়েই কিন্তু প্রায় সবারই ভাবনা আছে। যেন অদ্ভুত ব্যাপার দেখেন, আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করছে রাশিয়া, আমাদের পদ্মা সেতু করলো চীন, পদ্মা সেতু একটা ইয়ের জন্য, আমাদের এখানে জাইকা, হ্যাঁ সেটা বিরাট, শুধু রিসার্চ এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন না, তারা নানা ধরনের অ্যানালিসিস তাদের আছে। আমাদের পিন থেকে প্লেন পর্যন্ত আমরা চীন থেকে আমদানি করি। আবার আমেরিকার কাছ থেকে আমাদের আমদানি রপ্তানি কম, কিন্তু আমেরিকার আবার রাজনৈতিক প্রভাব এখানে বেশি রাখার চেষ্টা আছে। এই সবগুলো জিনিসই কিন্তু বাংলাদেশকে খেয়াল রাখতে হবে। এটা হলো 1। নাম্বার 2 হলো, আচ্ছা বাংলাদেশ কি এত গুরুত্বপূর্ণ আমাদের ভৌগোলিক অবস্থানের জন্য? চীন যখন বিল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের কথা বললো, তখন কিন্তু অনেকের আবার মাথায় এটা ধাক্কা লেগেছে যে এখন তাহলে যোগাযোগ সূত্রটা যদি এরকম হয় তাহলে কি হবে। মায়ানমার হচ্ছে আমাদের এখানকার একটা গ্যাসের একটা রিসোর্স। হ্যাঁ, মায়ানমারের সঙ্গে সমুদ্রে আবার গ্যাস ব্লকে আমাদের সংলগ্নতা আছে। রাখাইন প্রদেশ হচ্ছে নানা ধরনের ন্যাচারাল অ্যান্ড মিনারেল রিসোর্সে পরিপূর্ণ, সেখানে নানা ধরনের ইনভেস্টমেন্ট আছে। ওখান থেকে আমাদের রোহিঙ্গা প্রবলেমটা আছে। এগুলো বহু বিষয় কিন্তু আসলে খেয়াল রাখতে হবে যে বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে স্থির থাকতে দেবে না। অন্যদিক থেকে পটেনশিয়ালিটি আমাদের দেশের দেখুন, আমাদের প্রায় ধরেন 30 বিলিয়ন ডলারের মতো, 31 বিলিয়ন ডলারের মতো আমাদের রেমিটেন্স আসছে। পৃথিবীর 159টা দেশে আমাদের শ্রমজীবী মানুষ কাজ করছে। পৃথিবীতে রেমিটেন্স আর্নিংয়ের দিক থেকে আমরা কখনো 8 কখনো 9 আছি। আর একটা বড় সম্ভাবনা বাংলাদেশে, সেটা কি? যুবশক্তি, যেটাকে আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলি। যারা এখানে বিনিয়োগ করতে চান, তারা বিনিয়োগ কেন করতে চান? আমাদের চেয়ে কি ওদের জায়গা কম? আসলে জায়গার জন্য না, আমাদের অবকাঠামো দুর্বল, আমাদের বিদ্যুতের ঘাটতি আছে, আমাদের সড়ক ব্যবস্থাপনার দুর্বলতা আছে, কিন্তু আমাদের একটা শ্রমশক্তি আছে। এই যে শ্রমশক্তিটাকেও অনেকে এক্সপ্লয়েট করতে চাইবে। ফলে আমাদের রাজনীতিতে এই রকম টালমাটাল পরিস্থিতি থাকলে কার লাভ? এই যে চুক্তিটা করতে পারলো, এই যে বাণিজ্য চুক্তি আমাদের নির্বাচনের 72 ঘন্টা আগে এই যে বাণিজ্য চুক্তিটার নামে যা করলো, এখন আমার হেলিকপ্টার, আমার বোয়িং, এগুলো যে কিনতে হবে 2036 সালের মধ্যে, এটা আসলে কি খুবই আমাদের এই মুহূর্তের প্রয়োজন ছিল? কিনবো তো আমরা, অর্ডার তো করলে এটা আমরা পাবো 2036 সালে। আচ্ছা, বাংলাদেশে 7 লাখ টন করে গম আমেরিকা থেকে কিনতেই হবে। বাংলাদেশ থেকে প্রতি বছর $1 বিলিয়ন তেল আমেরিকা থেকে কিনতেই হবে। আমরা অয়েল এক্সপোর্টিং কান্ট্রি হিসেবে ওপেকভুক্ত দেশগুলোর নাম জানি। রাশিয়াও একটা বড় তেল এক্সপোর্টার, কিন্তু আমাদের কিনতে হবে আমেরিকার কাছ থেকে। আমেরিকা সেই তেল অন্য জায়গা থেকে, ভেনিজুয়েলা থেকে এক্সট্রাক্ট করবে। আচ্ছা, প্রায় আমাদের 26 লক্ষ টন সয়াবিন এবং খাদ্য মানে ভোজ্য তেল, এগুলো আনতে হবে আমেরিকা থেকে। আমাদের কৃষি প্রায় $3 বিলিয়ন থেকে $3.5 বিলিয়ন কৃষিপণ্য আমেরিকা থেকে আনতে হবে। অথচ আমরা কিন্তু বলতেছি আমরা মাংস উৎপাদনে স্বয়ংসম্পন্ন, আমরা ডিম উৎপাদনে প্রায় স্বয়ংসম্পন্নতার কাছাকাছি, আমরা সবজিতে পৃথিবীতে 3য়, চাল উৎপাদনে আমরা 4র্থ, এরকম কিন্তু আমরা স্ট্যাটিস্টিক্স দিচ্ছি, কিন্তু আমাদের কৃষির একটা বিরাট অংশ তাদের কাছে আনতে হবে। আর সবচেয়ে বড় যে বিষয়টা আছে, এই যে ইন্টেলেকচুয়াল পাওয়ার, সেটার উপর যে কন্ট্রোল আসবে সেই প্যাটেন্ট রাইটসের মাধ্যমে, তাহলে আমাদের কি হবে? এগুলো সব মিলিয়ে খেয়াল করতে হবে যে আমাদের বাইরে থেকে দেখলে আমাদের ইকোনমিটা ছোট, বাইরে থেকে দেখলে আমরা হয়তো পিছিয়ে আছি অনেক দিক থেকে, কিন্তু আমরা যে কোনো ঋণ নিলে, যে কোনো মানে ওদের যুদ্ধাস্ত্র বলি আর যানবাহন বলি কিনলে, সেটা টাকা দেওয়ার মতন টাকা যে আমাদের প্রবাসী শ্রমিকরা ডলার পাঠাচ্ছেন, তার মানে পেমেন্টের ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হচ্ছে না। এইটাকে কেন্দ্র করে এই বাজারটা কাদের নিয়ন্ত্রণে থাকবে, এটা কেমন করছে। আর ছোট্ট একটা কথা বলে একটু শেষ করি। মঞ্জু ভাই একটা কথা বলেছেন যে
এই যে সাম্প্রদায়িক দলগুলো তারা প্রমাণ করেছে তারা সৎ, এই জন্য মানুষ তাদের পক্ষে যায়। এই শুভেন্দু যিনি পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী নন, তার ব্যাপারে মোদি কি বলছে? সে একদম টিভির ইয়ে দিয়ে দেখাচ্ছে, এই দেখেন সে কিভাবে দেখবে না, অথচ এই পৃথিবীকে, এই বাংলাদেশকে সে সুন্দর করতে চেয়েছিল, সুন্দর দেখতে চেয়েছিল বলে সে মিছিলে গেছে। এই সরকার যেই সমস্ত পরিকল্পনা করছে এখনো পর্যন্ত, যেগুলো কথা বলছে, বিশেষত আচরণ যা করছে, আমার কাছে মনে হয় যে গণঅভ্যুত্থানের ভেতরকার যে মর্মবাণী তারা উপলব্ধি করতে পারেনি। দুটো কারণ থাকতে পারে। একটা হচ্ছে যে সরকার যারা পরিচালনা করছেন তাদের একটা বিরাট অংশ বিদেশে ছিলেন, আরেক অংশ জেলে ছিলেন। এই যে বিদেশে থাকা কিংবা জেলে থাকা, সেটার জন্য তাদেরকে দায়ী করা যায় না। পরিস্থিতির কারণেই, হ্যাঁ, আওয়ামী লীগ সৃষ্ট পরিস্থিতির কারণেই বা তারও আগের আপনার ১-১১ সময়ের সরকারের কারণেই তাদের অনেককে বিদেশে থাকতে হয়েছে। তারা হয়তো দাবি করবেন দেশ বিদেশ থেকে তারা দেশের সঙ্গে যোগাযোগ রেখেছেন, কিন্তু এই সময় এইখানে যারা ছিলেন, বাইরে ছিলেন, এই যে পট করে গুলিবিদ্ধ হয়ে পড়ে যাওয়া এবং পড়ে যাওয়ার আগে তার যখন বিশ্ববিদ্যালয়গুলোকে বন্ধ করে দেওয়া হলো, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো, ঠিক তার সঙ্গে সঙ্গে সারা দেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর এই আন্দোলনটাকে অনেকটা রিলে রেসের মতন করে এটাকে গ্রহণ করলো এবং তারা সারা দেশে, শহরের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত সারা দেশে ছড়িয়ে দিল। এখন এই দেশের যিনি এখন শিক্ষামন্ত্রী, তিনি হঠাৎ করে এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সম্পর্কে একটা কটু মন্তব্য করলেন। এটা দিয়ে বোঝা যায় যে আজকে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে যে গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে, সেখানে এই শিক্ষার্থীদের কি অবদান তারা চোখে যেমন দেখেননি, দেশে ছিলেন না, কিন্তু দেশে ফিরে এসেও সেটা উপলব্ধি করার চেষ্টা করেছেন বলে মনে হয় না। কিন্তু এটা কেন হবে বলে, যার কথা আপনি বলছেন তিনি তো ছাত্র রাজনীতিতে ছিলেন, তিনি একটা হলের ভিপি ছিলেন, ছাত্র সংগঠনের একজন নেতা ছিলেন। ফিরে যখন এসছেন তখন দলের সাথে তার কথাবার্তা হয়নি, দল তাকে বোঝায়নি, এই দলের তো অপরিসীম লোক। মধ্যে যে চেতনা তৈরি করেনি সেটা এই সমস্ত আলাপ আচার আচরণ থেকে, কথাবার্তা থেকে বোঝা যায়। আমার প্রশ্নটা হচ্ছে যে এটা যদি তারা উপলব্ধি না করেন, যেমন ধরুন প্রধানমন্ত্রী তারেক রহমান যখন বিদেশ থেকে সেখানে বললেন আই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান, আমরা কিন্তু খুশি হয়েছিলাম যে উনি দীর্ঘদিন দেশের বাইরে থাকতে বাধ্য হয়েছেন। শুনেছি যে দেশের তৃণমূল পর্যায়ের কর্মীদের সঙ্গে পর্যন্ত আর যোগাযোগ ছিল। তিনি যখন এইরকম একটা অভ্যুত্থানের পরে ঢাকায় ফিরলেন, এই প্রচুর হোমওয়ার্ক করার তার সুযোগ হয়েছে। তো সেই প্ল্যানটা তিনি সরকার গঠন করবার পর 3 মাসের মধ্যে পরিপূর্ণভাবে মূর্তিমান হয়ে উঠবার কথা ছিল। সেই প্ল্যান বাস্তবায়নের কথা আমি বলছি না, আমরা 3 ধরনের কার্ড দিতে দেখেছি তাকে, বা কার্ড ঘোষণা করার কথা। কিন্তু এইখানে দীর্ঘদিন ধরে, দীর্ঘ বছর ধরে বাংলাদেশের কতগুলি প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে, এখানে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে, অর্থনীতির অবস্থা অত্যন্ত খারাপ জায়গায় চলে গেছিল, কোন নিয়ম নীতি শৃঙ্খলা কোথাও প্রতিষ্ঠিত থাকেনি। এগুলোকে গণ অভ্যুত্থানের চৈতন্যের আলোকে, আকাঙ্ক্ষার আলোকে পুনর্বিন্যস্ত করে চালু করবার জন্য যে সামগ্রিক পরিকল্পনা দরকার, সেই পরিকল্পনার কোনো ঘোষণা আমরা এখনো দেখিনি। ধরেন এই জায়গাতে আমি আবার আপনাকে একটু সাহায্য করার যদি বলি, পৃথিবীতে কিন্তু এরকম বহু যুগান্তকারী ঘটনার নায়করা দেশের বাইরে ছিলেন ঘটনা ঘটবার সময়ও। সেটা লেনিনের কথা বলেন, সেইটা এই খমেনির কথা বলেন, বা সেটা ভারতে যে বামপন্থী আন্দোলন হয়েছে এমএন রয় সহ, এমনকি ইরানের, সব জায়গাতে এরকম হয়েছে। সব কালতে এরকম হয়নি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা ইম্পর্টেন্ট হচ্ছে রিলেট করার ব্যাপারটা। আমাদের দেশে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় এই কথা কে অস্বীকার করবে যে বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের যে পর্বগুলো অতিক্রম করে যুদ্ধে পর্যন্ত পৌঁছায়, সেই সংগ্রামের বিভিন্ন স্তরে সর্বশেষ স্তরের পর্বের সবচেয়ে বড় নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান। কিন্তু যুদ্ধের সময় তিনি বিদেশে থাকবার কারণে
পাকিস্তানে বন্দি থাকবার কারণে বাংলাদেশের যে ইতিমধ্যে 9 মাসে কত লক্ষ মানুষের কত ধরনের সাফারিংস, কত হত্যা, কত আত্মত্যাগ, কত